আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো অনেক ভালো আছি। আমি আজকে গত রাতের ব্লগ দিয়েই শুরু করছি আমার ভিডিওটি। তো এটি একটি ভিন্ন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো সারাদিন আসলে দৌড়ঝাঁপ শেষ করে রাতে এসেছি বাসায়। রাতে আমি শপে ছিলাম। শপ থেকে এসেছি বাসায় এসে ছেলেরা ওরা বলতেছে যেগুলো রান্না আছে খাবে না, কিছু একটা করতে। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন এসেছি। এই যে চিকেন নিয়েছি 1 কাপের মতো, আদা রসুন 1 টেবিল চামচের মতো নিয়েছি, 3টে ডিম নিয়েছি, পালং শাক নিয়েছি 1 বাটি। আর এখানে কুটে নিয়েছি 4টা কাঁচামরিচ, একদম ঝাল নেই এই কারণে 4টা নিয়েছি। আর নিয়েছি গাজর কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম। এগুলো পরিমাণ মতো আপনি আপনার সুবিধা মতো নেবেন, আমি আমার সুবিধা মতো নিয়েছি। আর দুপুরের বাদ দিয়ে আজকে রেসিপিটা দেখাবো। আসলে অনেক সময় ভাত রুটি খেতে খেতে বিরক্ত হয়ে যায় বাচ্চারা। একটু ভিন্নধর্মী করলে সবাই পছন্দ করবে। আপনিও ট্রাই করে দেখেন না কেমন লাগে। তো আমি আজকে একদমই নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকেই আসলে এই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করছি। তো আপনারা ট্রাই করলে আমাকে স্মরণ করবেন, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। খুবই মজাদার রেসিপি, কিচ্ছু লাগবে না, পোলাও চাল লাগবে না, পোলাও রান্না করতে হবে না। জাস্ট আমাদের বাসায় ভাত রান্না থাকলে এরকম খেতে না মন চাইলে, বাচ্চারা খেতে একটু বিরক্ত বোধ করলে এরকম রান্না করে ফেলতে পারেন। তো আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি আর 2 টেবিল চামচ অলিভ অয়েল দিচ্ছি। আপনারা আপনাদের রেগুলার যে রান্নার তেলটা ইউজ করেন সেটাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু গরম করে প্রথমে দিয়ে দিচ্ছি রসুনটা। যে কোনো চাইনিজ রান্নাতে রসুনটা আগে ভেজে নিতে হয়, এটাই একটু চাইনিজদের সিস্টেম। যাই হোক, তো আমি একটু ভেজে নিয়েছি। আর কড়াইটা অনেক গরম হয়ে গিয়েছে, সেই কারণে মানে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি, নাড়তেছি না। তো এই রেসিপিটা আসলে আপনারা ট্রাই করে দেখবেন। আর ঘরে থাকা এই ছোটোখাটো উপকরণ দিয়ে একদম, যে আমি যেগুলো উপকরণ নিয়েছি সেটাও কিন্তু বাধ্যতামূলক না। আপনার বাসায় যাই আছে, এখানে পাতাকপি অ্যাড করা যায়, বরবটি অ্যাড করা যায়, যে কোনো সবজি, ফুলকপি অ্যাড করা যায়। ক্যাপসিকাম না থাকলেও চলবে, অসুবিধা নেই। আর বুকের মাংসটা আমার বাসায় প্রায় সময় থাকে, কারণ প্রতিদিনই মুরগির মাংস রান্না হয়। সেখান থেকে আমি কিছু অংশ কুটে এরকম রেখে দিই। তো দিয়ে দিয়েছি বুকের মাংসটা, একটু মানে রসুনটা ভেজে নিয়ে তারপরে আদাটাও দিয়ে দিয়েছি। আদা রসুন মুরগির বুকের মাংসটা একটু হালকা ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণগুলি। মুরগির মাংসটা যেহেতু আমি ম্যারিনেট করে রাখিনি, তো সেই কারণে আমি মুরগির ভিতরে যেন লবণ ঢুকে সেজন্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি। এগুলোকে একটু লবণটা ভিতরে ঢোকার জন্য হালকা ভেজে নিচ্ছি। এখন আমি ডিমগুলো ঢেলে দিব এই তেলে। আমি আর একটু তেল ইউজ করব না। হ্যাঁ, এখানে যতটুকু তেল দিয়েছি আমাদের 4-5 জনের জন্য এনাফ। এর বেশি তেল খাওয়া যাবে না। তো এই যে আমি সবগুলো ডিম ঢেলে দিচ্ছি। এখন আমি এগুলোকে সবগুলোকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর খুব ভালো করে ডিম এবং চিকেনগুলো ভেজে নেব। আমি আগুনটা একটু বেড়ে দিয়েছি, যার কারণে একটু লেগে গিয়েছে। আর এই কড়াইটাতে আসলে একটু আগুন বেশি হলে, মানে সামান্য একটু বেশি হলে লালচে হয়ে যায়। যাই হোক, আমি সব সবজিগুলোও দিয়ে দিয়েছি ডিম এবং চিকেনটা ভাজার পরেই। এরপর আমি দিয়ে দিব একটু লবণ, সবজির অনুযায়ী আর কি। বেশি একটা দিব না, জাস্ট পরিমাণ থেকে একটুখানি কম দিতে হবে, কারণ আমি যে সসগুলো ইউজ করব সেগুলোতে কিন্তু লবণ আছে। সবসময় সস যে খাবারে ইউজ করব সেই খাবারের লবণটা একটু কম দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের অর্ধেক গোলমরিচ পাউডার। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের মতোই সয়া সস দিয়ে দিচ্ছি। এটা আপনার পরিমাণ মতো আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ম্যাগি সিজলিং সস একটু দিয়েছি, এটা একদমই সামান্য। আর থাকলে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নেই, আবারও বলছি। তো
তো এখন সবগুলো উপকরণকে আমি একটু ভালো করে মিশিয়ে একটু ভালো করে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পালং শাক। পালং শাকটা দিলে একটু সবুজ ভাব আসবে, আর আমরা সবাই মানে সবাই বলতে আমি এবং আমার হাসব্যান্ড খুব পছন্দ করি পালং শাকটা। তো আর সবজি বাচ্চারা তো এমনিই খেতে চায় না। তো এভাবে রান্না করলে কিন্তু সবজিগুলো খাওয়া হবে ওদের। তো আমি একটু লবণটাও চেক করে নিয়েছি। এরপরে আমি রাইসটা দিয়ে দিব। ভালো করে একটু ভেজে নিচ্ছি প্রথমে। একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, কারণ একটু ভাত যেহেতু দিব, সামান্য 1 চিমটি পরিমাণ আমি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে কোনো অসুবিধা নেই, না দিলেও চলবে। এখন আমি দুপুরের রান্না ভাতগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা 4-5 জন খাবো। আমার বাসুরের ছেলে আছে, মাহফুজ, তারপরে আমরা মুত্তাকি। আমি হয়তো খাবো না, কিন্তু দেখে যে সুন্দর কালার এবং ঘ্রাণ আসতেছে, আসলে খুবই ইচ্ছে করতেছে খাওয়ার। তো হয়তো সামান্য একটু খেয়ে টেস্ট করব, কিন্তু ওরা সবাই খাবে। আর এখানে 1 টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি টেস্টটা বাড়ার জন্য, মানে সব কিছুর একটা ব্যালেন্স হওয়ার জন্য, ঝাল, চিনি, মিষ্টি এরকম আর কি। তো এখানে বলেন তো আমি প্রধান কোন উপকরণটি দিইনি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আমি এতক্ষণ বলিনি, কারণ আমি চেয়েছি আপনারা মনে মনে চিন্তা করেন। তো অনেক আপুরাই আমাকে মেসেজ দিয়েছেন, মানে ইনবক্স করেছেন যে পেঁয়াজ ছাড়া রান্না। তো এই যে এরকম পেঁয়াজ ছাড়া রান্না কিন্তু আপনি করতে পারেন। আমি এখানে কোনো পেঁয়াজ দেইনি, জাস্ট সবজি আর কিছু চিকেন দিয়ে ডিম দিয়ে আমি এই সুন্দর রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। খুবই টেস্ট, আপনারা বানিয়ে টেস্ট করবেন। পেঁয়াজ ছাড়া এইসব রান্না করতে কোনো অসুবিধা নেই। তো অনেক মজাদার টেস্টি খাবারটা রেডি, সবাই খেতে বসে গেছে, সবাই খাচ্ছে। এই যে আমি ছোটো বাটিতে একটু নিয়েছি, একটু আসলে খেতে ইচ্ছে করছে, যার কারণে একটু খেয়ে টেস্টটা দেখছি। আর সালাদ আর এই ভাত রাইসটা খুবই মজা, আপনারা ট্রাই করতে পারেন। তো এরপরে আমি সকালবেলা আবার আমার ক্যামেরাটি অন করছি। এটা হচ্ছে আমি একটু আগের দিনের ডাল বেঁচে গিয়েছিল, সেটাকে আমি ভালো করে শুকনো করে ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি পরোটার আটা করে সেটার ভিতরে ঢুকিয়ে আমি এটাকে ডাল পরোটা বানিয়ে নিচ্ছি সকালের নাস্তার জন্য। তো এইরকম আপনারা কোনো কিছু বেঁচে গেলে কিন্তু এভাবে কাজে লাগিয়ে ফেলতে পারেন। যেমন খাওয়া যায়, তেমনি আবার এটা না ফেলে কিন্তু কাজে লাগিয়ে স্বাদই হয়, খুবই মজাদার। তো আমি এটার ভিতরে ঢুকিয়ে নিয়েছি, আর এভাবে আমি এগুলো ঢুকিয়ে দিব। ঢুকিয়ে জাস্ট গোল করে বেলে নিব, বেলে আমি এগুলোকে ছেঁকে নিব। আর আমি সবজি একটু ভাজি করে নিচ্ছি, মিক্স সবজি। এই যে আসলে সকালবেলা প্রতিদিন এরকম, হ্যাঁ, মিক্স একটা সবজি, যে কোনো সবজি আমাদের বাসায় হয়, না হয় নাস্তার সাথে ভালো লাগে না খেতে। তো আমি এখানে পাতাকপি, ফুলকপি, পেঁপে, বরবটি, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ নেই আসলে, পেঁয়াজ ছাড়াই রান্না। হ্যাঁ, আমি একটু ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোকে ঢাকনা দিয়ে এখন আমি পরোটাগুলো ভেজে নেব। আর এই যে পেঁয়াজ দিয়েছি, তো পেঁয়াজ একটু কুটে নিয়েছি, আর হলো ডিপ ফ্রিজে রাখা পেঁয়াজ পাতাগুলো এভাবে সংরক্ষণ করে রাখলে আমরা আমাদের সময় মতো এরকম উপকারে লাগিয়ে ফেলতে পারি। তো এখন আমার কাজে লাগতেছে, আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজ পাতা দিয়ে রান্না করতেছি, অসুবিধা হচ্ছে না। তো এখন আমি রুটিগুলো বেলে নিয়েছি, এখন জাস্ট সেঁকে নিচ্ছি। আর আমি একটু ঘি দিয়ে ছেঁকে নিচ্ছি, বাচ্চারা খেতে পছন্দ করবে। আর এগুলো একটু সেঁকে সাথে সাথে মানে ইয়েতে হট বক্সে ঢুকিয়ে রাখলে খুবই সফট নরম হয়ে থাকে, খেতে খুবই ভালো লাগে খেতে। আর মানে শক্ত শক্ত থাকে না, নরম একদম সফট রুটির মতোই থাকে। আমি একটু ঘি দিয়ে দিয়ে সবগুলো পরোটাই ভেজে নিচ্ছি, ডাল পরোটা যেটা।
খুবই টেস্ট হয় আসলে এরকম করে ডাল দিয়ে পরোটা ভেজে নিলে। আর ডালগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি সে কারণেই। তো যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমি ভাজাগুলোকে মানে সবজি ভাজিটাকে ফ্রাই প্যানে ঢেলে নিয়েছি। আর এখন আমি একটু তেল, হ্যাঁ, বাটিতে যে বেশি গিয়েছিলো সেটা একটু দিয়ে ভেজে নিচ্ছি পরোটাগুলো। এদিক দিয়ে আমি পেঁয়াজ কম দিয়ে একটু পেঁয়াজ পাতা দিয়ে মুরগির মাংস রান্না করছি। এগুলো মানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এখান দিয়ে আমি পালং শাক রান্না করছি। একটু পানি বেশি বেরিয়ে গেছে তো আগুন বাড়িয়ে দিয়েছি, ভালো করে আগুন দিলে শুকিয়ে আসবে, তো তারপরে নামিয়ে নিব। তো আমার মশলাগুলি কষানো হয়েছে, আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। এই যে আমি ধুয়ে এভাবে পানিতে রেখে দিয়েছি, তো এখন একটু টুকরিতে একটা জ্বালনিতে আমি উঠিয়ে নিচ্ছি এগুলো, মানে পানি ঝরার জন্য, তারপর দিয়ে দিব। তো আমার অনেক ভিউয়ার্স বোনেরা আমার সাথে এসে দেখা করতেছেন আমার শপে। তো আমার খুব ভালো লাগতেছে, অনেকেই ইমোতে কথা বলতেছেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাকে এত পছন্দ করেন জেনে। আসলে সব কিছুই আল্লাহর ইশারা, সব কিছুই আল্লাহ যেভাবে চান সেভাবে হয়। তো আসলে আমিও আপনাদের কাছ থেকে এত সুন্দর ভালোবাসা পাবো, এত আন্তরিকতা পাবো, এটা আসলে ভাবিনি। আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ পাচ্ছি আমি মনে করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেন আর আমার গুনাহ খাতাও মাফ করেন। আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, এই দোয়া করি। এখন আমি মাংসগুলো দিয়ে তারপরে, হ্যাঁ, কষানোতে দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে একটু ভাজা ভাজা হোক। আর এদিক দিয়ে আমি শাকটাও নামিয়ে নেব। চুলার আসলে আগুনটা ঠিক করার চেষ্টা করতেছি। শাকটা এখন নামিয়ে নিব, যদিও একটু পানি বেশি হয়ে গিয়েছে। স্যুপের মতো আসলে শাকের পানিগুলো খেতে ভালোই লাগে। আমি অনেক সময় এরকম বাটিতে নিয়ে স্যুপের মতো করে খেয়ে নিই। আমি একটু লবণ চেক করে নিচ্ছি, সব ঠিক আছে। এখন আমি নামিয়ে নিব। আর যারা আমার শপ থেকে বা আমার পেজ থেকে কোনো বোরকা ড্রেস অর্ডার করতে চান, সেটা আমার ইমো নাম্বার দেওয়া আছে। আপনারা ইমোতে স্ক্রিনশট নিয়ে যেটা আপনাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাকে ইমোতে দিতে পারেন এবং আপনাদের ফুল অ্যাড্রেস দিয়ে দিলে ঢাকার বাইরে হলে এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে পাঠিয়ে থাকি। ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি করে থাকি। তো সেভাবে আপনারা যদি ভালো লাগে ওইভাবে করতে পারেন, অসুবিধা নেই। এখন একটু আমার হাজব্যান্ড ও নাস্তা করে বলতেছে একটু চা খাবে, ও কিছুতেই মানতেছে না। আমি বলি যে আমি আপনার জন্য বানালে আমিও খেতে হবে, না খাওয়াই ভালো। তো না, বললো যে না একটু বানাও, আমার খেতে ইচ্ছে করতেছে। তো ওনার জন্য চাটা বানিয়ে নিচ্ছি গরুর দুধ দিয়ে। তো চা বানানো শেষ, টেবিলে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন টেবিলে গোল মিটিং চলছে, সেটা হচ্ছে কোরআন হাদিসের আলোচনা। তো নাস্তার পরে মাঝে মধ্যে আমাদের এরকম হয়, একদম যে প্রতিদিন হয় তা না। প্রায় চেষ্টা করে মাসে কয়েকবারই এরকম করার, বাচ্চাদেরকে নিয়ে কোরআন হাদিসের কথাগুলি বলা শোনানো, এই আর কি, ওদেরকে যেন ওরা যেন এগুলো
থেকে দূরে না থাকে, ইসলামের হ্যাঁ এই যে কোরআন হাদিসগুলো সেগুলো থেকে দূরে না থাকে, সেজন্য আলোচনা করা। তো আমি একটু টেবিলটাও নাস্তা খেয়েছি মাত্র, তো চাটা বানিয়ে টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো উনি ফোর্ডে একটু কোরআন তেলাওয়াত করে তারপরে কোরআন হাদিস একটু শোনাবে। তো আমরা আসলে এরকমই করি, এরকম আপনারাও করবেন আপনাদের ফ্যামিলিতে। খুবই দরকার এরকম একটা পরিবেশ, এরকম একটা আলোচনা আমাদের জন্যই ভালো। তো আমাকে আমার হাজব্যান্ড বলতেছে এগুলো রাখো, বসো, শোনো, এই আর কি। তো আমিও বসে গেলাম, একটু একটু চা খেতে খেতে শুনবো। তো যেটা বলছিলাম, সবারই আসলে উচিত এরকম একটু একটু, যারাই যতটুকু জানি ছোট বাচ্চাদেরকে নিয়ে করলে আস্তে আস্তে ওরা অভ্যস্ত হয়ে যাবে। অভ্যস্ত হলেই ওদের জীবনে ওরাও বাস্তবায়ন করতে পারবে। আমরা যেটা শিখাবো সেটাই ওরা শিখবে, জানবে, আমল করার চেষ্টা করবে। بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا. শেষ রুকুর 285 নম্বর আয়াত। এই আয়াতটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে ইমানের কতটা কোন কোন বিষয়ে ইমান বিশ্বাস স্থাপন করতে হবে, না করলে কাফের হয়ে যাবে। মুমিন হওয়ার জন্য যেটা যেটা জরুরি সেটা বলছে। মাঝে মধ্যে নামাজের মধ্যে পড়িত এই আয়াত, খেয়াল করার জন্য। আমানার রাসূল নাম, আমাদের নবীর নাম, সুন্দর করে বলো, বসো, সোজা হই, বসো না, সুন্দর বলো। পিতার নাম। তা আল্লাহ বলেছেন এরকম একটা কোরআন হাদিসের সমাবেশ বা কোরআন হাদিস নিয়ে আলোচনা করলে সেই জায়গাটাকে জান্নাতের চাদর দিয়ে ঢেকে রাখেন। তো আমি আমার পরিবারের এই ছোট্ট পারিবারিক কোরআন হাদিসের আলোচনা দেখি, জান্নাতের একটা পরিবেশ। আমার ব্লগটি শেষ করছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এরকম একটা প্রতিদিনই বা সপ্তাহে একবার হলে বা মাসে একবার হলেও চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা পড়ে শোনানো, কোরআন হাদিসের গল্প, বিভিন্ন হাদিসের ইয়েগুলো আছে, নবী এবং রাসূলদের কাহিনীগুলো আছে, সেগুলো বাচ্চাদেরকে শোনালে ওদেরও ভালো লাগবে। তো এগুলো শোনাবো আমরা, এই আশা রেখে আমরা আজকের ব্লগটি শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তারপরে দাদার নাম আব্দুল মুত্তালিব।